10 থেকে 15টা মোমেন্টাম পিএসইউ স্টক নিয়ে আজকে আলোচনা করব। শুধুমাত্র পিএসইউ স্টক নয়, তার মধ্যে অন্যান্য স্টকও থাকবে, কিন্তু পিএসইউ স্টকের পরিমাণটা একটু বেশি হবে, কারণ আপনাদের এই নিয়ে প্রচুর প্রশ্ন আসে এইসব স্টক নিয়ে, এবং বাজারে এগুলো অবশ্যই মোমেন্টামে আছে। তো কি স্ট্র্যাটেজি থাকতে পারে চার্টে, সেগুলো নিয়ে আলোচনা করব। স্টপ লস, এন্ট্রির ভালো সুযোগ, সেগুলো নিয়ে আলোচনা করব। তবে যাই করব না কেন, সবই জাস্ট লার্নিং এবং এডুকেশনাল পারপাসের জন্য, কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইস নয়, বাই সেল হোল্ড রেকমেন্ডেশন নয়, জাস্ট আপনাদের নিজের অ্যানালিসিস পারপাসের জন্য এই স্টকগুলোকে আলোচনা করব। 10 থেকে 15টা স্টক আছে, সুতরাং প্রত্যেকটার চার্ট অ্যানালিসিস করতে একটু তো টাইম লাগবে, সুতরাং ধৈর্য সহকারে এই ভিডিওটাকে সম্পূর্ণ দেখবেন। উইকেন্ডে রিলিজ করছি যাতে আপনাদের সময় সুযোগও থাকে। আর আপনি ভালো জানেন, শুধুমাত্র এইখানে যে আমি আপনাদের সাথে স্টক আলোচনা করে বলে বেরিয়ে যাই তা নয়, এই চ্যানেলেই একমাত্র যে আমি যে স্টক নিয়ে আপনাদের সাথে আলোচনা করি, সেই স্টকে কিন্তু আমি নিজেও সুইং ট্রেড বা ইনভেস্টমেন্ট এসব করি। যেমন আগের দিনই দেখবেন, আগের দিনের ভিডিওটা দেখবেন, যেখানে 15 লক্ষ টাকা আমি নিজে সুইংয়ের জন্য সেখানে দুটো স্টকে ইনভেস্ট করা হয়েছিল। তার আগের দিন 1 লাখ টাকার মতো মোটামুটি সুইং ট্রেড করা হয়েছিল। সেই জিনিসগুলো কিন্তু মাথায় রাখবেন। সুতরাং মন দিয়ে ভিডিওটাকে অবশ্যই দেখবেন। ভিডিওকে ভালো লাগলে একটু লাইক অবশ্যই করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে দেবেন। তাহলে কি হবে, নতুন এর আপডেট ভিডিও দিলে তার নোটিফিকেশন আপনার কাছে চলে আসবে। প্রথমে শুরু করব মিড ক্যাপ ইন্ডেক্স দিয়ে। ইন্ডেক্সটা দেখা খুব ইম্পর্টেন্ট, কারণ পুরো বেশিরভাগ তো মিড ক্যাপ স্টক নিয়েই আলোচনা হয় রিটেলদের জন্য। তো সুতরাং সেক্ষেত্রে মিড ক্যাপ ইন্ডেক্সটা কেমন করছে সেটা আমাদের জানা দরকার। সুন্দর একটা হায়ার হাই তৈরি করে যাচ্ছে, মাঝে মাঝে একটু কারেকশন আসছে, কিন্তু আগের দুদিন আগেও একটু কারেকশন হয়েছিল, তারপর আবার ঘুরে দাঁড়াবার চেষ্টা করছে। কেন বলছি, কারণ এখানে রেড ক্যান্ডেল হয়েছে, এটা যদি আবার এই লোটা ভেঙে দেয় তাহলে একটু খারাপ হতে পারে। আর যদি আবার এই হাইয়ের উপরে চলে যেতে থাকে তাহলে তো সব ঠিক হয়ে গেছে আবার। তো কেন এটা বলছি, যেহেতু সামনে বাজেট আছে, 1 তারিখে 1 ফেব্রুয়ারি বাজেট, সুতরাং তার একটা কি বলে স্পেকুলেশন থাকে, সুতরাং সেই সময় মার্কেট একটু ভোলাটাইলও হয়। সুতরাং আপনারা যদি বেশি রিস্ক অ্যাভার্স না হন বা অ্যাগ্রেসিভ ট্রেডার না হন, তাহলে ট্রেডিং পারপাসে মার্কেট থেকে একটু কম ভলিউমে কাজ করা ভালো হবে বলে আমি মনে করি। ঠিক আছে, শুধু ভোলাটিলিটিতে নিজেদের লাভগুলো দিয়ে যাবেন কেন মার্কেটে। চলুন, ফার্স্ট যে ব্যাংকটা নিয়ে আলোচনা করব, ফার্স্ট যে স্টকটা নিয়ে আলোচনা করব, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, পিএনবি। আপনারা জানেন আমার নিজের 75,000 টাকা এই ভিডিওতে বলা আছে যে 750টা স্টক আমার নিজের কেনা আছে 101 টাকায়, তারপর থেকে 105 টাকায় গেছে, সুতরাং ঠিকঠাক আছে। চার্টে আপাতত ঠিক আছে। উপর থেকে একটা কারেকশন দেখা দিচ্ছে, আবার উপরে উঠছে। এই উপরের হাইটাকে যদি ও ক্রস করে নেয় 106 টাকা ফার্স্ট টার্গেট, তো ওইখানে দেখা যাচ্ছে, কিন্তু যদি আসে তো ভালো। কিন্তু ওইখানে আগের হাইকে যেমন ব্রেক করলে ভালো, তেমন আগের হাইটা একটা রেজিস্ট্যান্স হিসেবেও কাজ করে, সুতরাং সেই দিকে নজর রাখতে হবে। প্লাস রেজাল্টের ব্যাপার তো আছে, রেজাল্টের মরশুম চলছে, সুতরাং সেই দিকেও কিন্তু নজর রাখতে হবে। মোটামুটি পিএনবিতে এইসব জায়গায় এন্ট্রি হয়, এখন এন্ট্রি হয় না, এখন তো একটা ক্যান্ডেলের মাঝে আছে, সুতরাং এখন জাস্ট অবজার্ভের জন্য। তবে আমি লেভেলসগুলো চিনিয়ে রাখলাম, আবার যদি 98-99 আসে আবার একটু কনসিডার করা যেতে পারে, কিন্তু সেটা যখন আসবে আমার চ্যানেলে নিশ্চয়ই আমি আপনাদের চার্টে নিশ্চয়ই জানাবো। পরের স্টকে চলে আসি, আইআরসিটিসি। খুব বহু চর্চিত স্টক ইদানিংকালে, কারণ রেলওয়ে স্টকগুলো অনেক বেড়েছে, অন্যান্য স্টকগুলো, আইআরসিটিসি সেখানে দাঁড়িয়েছিল। তারপর কিন্তু এই 700-750 টাকার এই ব্রেকে যখন এই লং টার্ম যে কনসলিডেশন ও করছিল, সেই ফেজ থেকে এইখানে ও ব্রেকআউটটা দেয় 750-740 এই জায়গায়। এইগুলো কিন্তু একটু দেখে রাখতে হবে। এই ব্রেকআউটটা দিলে কিন্তু তারপর থেকে ও কিন্তু খুব সুন্দরভাবে বেড়েছে এবং হাজার টাকারও উপরে গেছিল, তারপর আবার একটা কারেকশন হয়ে এখন একটু মানে জায়গায় একটু দাঁড়িয়ে আছে। এই সময় কি বাই হয়, একটু রিস্কি হয়ে যায় এই ক্ষেত্রে, কারণ এখনও চার্টে খুব একটা ক্লিয়ার নয়। যারা খুব সুপার অ্যাগ্রেসিভ তাদের ক্ষেত্রে স্টপ লস এই 920 টাকার নিচে, 920 টাকার নিচে, মানে 900 টাকা এরকম লেভেলে স্টপ লস হয়ে একটু দেখা যেতে পারে, তবে একটু রিস্কি আছে। কারণ কেন বলছি, কারণ আইআরসিটিসি কিন্তু অন্যান্য রেলওয়ে স্টকেদের থেকে একটু আন্ডার পারফর্মিং স্টক, এবং সামনে বাজেট আসছে। বারবার রেলওয়ে স্টকের যেটা বলছি, আমি এই ভিডিওতে আরও আইআরএফসি, ইরেডা এসব নিয়েও কথা বলবো, যদিও ইরেডা রেলওয়ের সাথে সম্পর্ক নয়, কিন্তু আইআরএফসি এসব নিয়ে কথা বলবো, যেখানে বাজেটের সময় কিন্তু যা খুশি হতে পারে। কারণ বাজেটে একটা মানে বাজার অলরেডি মনস্থির করে ফেলেছে যে বাজেটে খুব ভালো রেলওয়ের জন্য ডিক্লারেশন
হবে। তা ভালোটা তো অলরেডি হয়তো প্রাইসে অলরেডি ডিসকাউন্টেড, ভালোর উপর আরও ভালো না হলে হয়তো স্টকের প্রাইসগুলো মোমেন্টারিলি একটু দাঁড়াতে পারে। হ্যাঁ, হয়তো ভালো, মানে রেলওয়ে স্টক যে খারাপ হয়ে যাবে বাজেটের একদিনে তা নয়, কিন্তু ওই একটু প্রফিট বুকিং বা বাজার যেটা চাইছিল সেটা না হলে একটু কারেকশন এটা হতে পারে। তাই জন্য বলছি রেলওয়ে স্টকগুলোকেই 2-3 দিনের জন্য না ট্রেড করাই ভালো হাইয়ার হাইতে। হ্যাঁ, যদি ভালো বাজেটের সময় ভালো একটা কারেকশানে পাওয়া যায় তখন দেখা যেতে পারে, তার আগে নয়, এটা যাতে মনে থাকে আপনাদের। আচ্ছা, মানে আমি পার্সোনালি এই ব্যাপারটা করবো, এবার কেনা না কেনা সেটা তো আপনাদের ব্যাপার। আইআরসিটিসি নিয়ে বললাম। সিডিএসএল এ আসি। সিডিএসএল স্টকটা সুন্দর 900 টাকা, 1000 টাকা, 1100 টাকা থেকে বলা আছে। ডিসক্লেমার আমার পার্সোনাল পোর্টফোলিওতেও আছে। স্টকটা নিয়ে কিছু বলার নেই, সিডিএসএল ভালো স্টক। ডিম্যাটের ব্যবসা করে, আপনার যে ডিম্যাট অ্যাকাউন্টগুলো থাকে বেশিরভাগ সিডিএসএল এর সাথে, তো ব্যবসা ভালো মোটামুটি। তো ঠিক আছে, সেখান থেকে দেখুন, সেখান থেকে বেশ ভালো বেড়েছে, 1900 টাকা পর্যন্ত গেছিল, 2000 টাকা প্রায় ছুঁই ছুঁই করে আবার একটু কারেকশন দিয়েছে। যদি আবার একটু নিচে আরও পাওয়া যায়, এমনিতে তো আমার পার্সোনাল পোর্টফোলিওতে আছে, আপনাদের অনেকেরই আছে, জমানো চলছে, কিন্তু যদি আরও নিচে আসে 1400 টাকা 1500 টাকা তখন আরেকটু অ্যাড করার কথা ভাবা যেতে পারে। তবে এগুলো লং টার্মের জন্য, এগুলোতে সুইং ট্রেড বা এসবের জন্য দেখা হচ্ছে না। লং টার্ম পোর্টফোলিওতে সিডিএসএল আমার পার্সোনাল আছে এবং আমার পার্সোনাল পছন্দের, তবে নিজে অ্যানালিসিস করে কিন্তু ডিসিশনটা নেবেন। আচ্ছা, তারপরে আছে জিও ফিনান্সিয়াল। এই নিয়ে ওয়ান অফ দ্য গুড স্টক হতে পারে, ভবিষ্যতের গুড স্টক হতে পারে বলে আমার পার্সোনাল ধারণা। এবার দেখা যাক তারা কতটা কি করে। অনেকে বাজাজ ফিনান্সের সাথে তুলনা করছে, যদিও মানে মানে জার্নিটা অনেকটাই বড় জিও ফিনান্সের জন্যে, কিন্তু আপাতত ঠিক আছে। একটা জিওর মানে পিছনে বড় ইনভেস্টরদের একটা ব্যাপার আছে, ব্ল্যাক রকের সাথে ওরা মিউচুয়াল ফান্ডের জন্য গাঁটছড়া বা জেভি বানিয়েছে। তো কিন্তু আপাতত এদের বিজনেস এখনো তৈরি হয়নি, এদের এখন লাইসেন্সিং নেওয়ার প্রক্রিয়া চলছে, বিজনেসগুলো স্থাপিত করার চলছে। মিনিমাম 3 থেকে 5 বছর একটা এদের বিজনেসকে দাঁড় করাতে সময় লাগবে। এই সময়টা যারা স্টক মার্কেটে দিতে পারবেন এই শেয়ারটার, তারাই এই স্টকটা কিন্তু লং টার্মের জন্য দেখা যেতে পারে, তাছাড়া নয়। যদি কারোর এই মেন্টালিটি থাকে না আমার তো 6 মাসে জন্য নজরিয়া আছে, তাহলে আমি বলবো না, তাহলে জিও ফিনান্সের তেমন কোনো উন্নতি হবে না। হ্যাঁ, কিছু ট্রেডিং উপর নিচ হতে পারে, কিন্তু আমি লং টার্মের কথা ভেবে যেটা বলছি সেটা কিন্তু হয় না, কেন 6 মাসেদের বিজনেসে আহামরি কিছু চেঞ্জ হয়ে যাবে না। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবেন। এমনি কেনাদামের জোন বা অ্যাকুমুলেশন জোনে আছে 240, 230 এই জোনগুলো। যত 200 টাকার নিচে পাওয়া যায়, মানে 200 টাকার কাছাকাছি পাওয়া যায় ততটা ভালো। ঠিক আছে, এমনি চলছে। ওকে, আচ্ছা, এরবার আসি যে সব থেকে বহু চর্চিত স্টক, ওয়ান অফ দ্য যে আইআরএফসি এইসব জায়গা থেকে আমি দেখছিলাম, কিন্তু মানে খুব তাড়াতাড়ি এতটা বেড়ে গেল, প্রায় 180-90 টাকা ছুঁয়ে এসেছে। সুতরাং এতটা বেড়ে যাওয়ার পর তো আর এখন ঢোকা হয় না। বাজেটের জন্য ওয়েট করা যাক, বাজেটে কি হয়, বাজেটের ওখানে প্রফিট বুক হয় কিনা। যদি প্রফিট একটা বুকিংয়ের ব্যাপার থাকে, যদি হয়, আমি বলছি যদির কথা, তাহলে কিন্তু নিচের লেভেলে যখন সাপোর্টে আসবে, ফার্স্ট সাপোর্ট আপনার এই সব জায়গায় আসছে 137-এর জায়গায়, তারপর তো অনেকটা ডিপ সাপোর্ট 104, অতটা আসবে বলে তো মনে হয় না, কিন্তু যাই হোক অ্যাটলিস্ট ওই সব জায়গায় যদি আসে তখন একটু দেখা যেতে পারে, তাছাড়া নয়। কারণ যখন স্ট্রেট লাইনে বেড়ে গেছে, উঁচু দামে ফেঁসে যাওয়ার তো কোনো মানে হয় না, কি করা যাবে। হ্যাঁ, এইটাই যাদের আমি বলছি, যাদের এরকম অনেক, কেননা প্রত্যেক দিনই চ্যানেলে নতুন মেম্বার যুক্ত হন, তো আপনাদের জন্য বলছি, যারা একদম নতুন তাদের জন্য বলছি, একটা স্টক যখন 200%, 300% বেড়ে যায়, তখন তাতে লাফিয়ে পড়ে নেওয়াটা একটু রিস্কি হয়। ঠিক আছে, সেরকম যদি অ্যাটিটিউড, সেরকম যদি মানে অল্প পরিমাণে নিবেশ সেই রকম যদি করতে পারেন তো ঠিক আছে, ডিসিপ্লিন মেনে একটু রিট্রেসমেন্টে নিলেন। কিন্তু ওই 300% বেড়ে যাওয়ার পর তারপর ভাবলেন বাহ এটা তো বাড়ছে, আরও বাড়তে পারে বলে নিজের 5 লাখ 10 লাখ টাকা পুরো পুঁজি লাগিয়ে দিলেন তার মধ্যে, আশা করলেন যে এবার আরও 200% বেড়ে যাবে 3 মাসে। সেরকম কিন্তু আশা করাটা একটু ভুল। এরকমভাবে যাবেন না, ইউফোরিয়ায় কোনো ডিসিশন নেবেন না, বারবার বলছি। যতই ভালো লাগুক, হয়তো ভাববেন যে ইস ধরলাম না, এই পরের দিন তো এটা 5% বেড়ে গেল, ঠিক আছে, মিস হয়েছে। শেয়ার মার্কেটে মিস হওয়া বলে কোনো কথা নয়। বুল মার্কেট সবসময় আসে, মাঝে মাঝেই আসে, স্টকরা সুযোগ দেয় মাঝে মাঝে, ঠিক আছে, চিন্তা করবেন না। কিন্তু তার জন্যে নিজের নিয়ম ভেঙে, টেকনিক্যাল ভুলে গিয়ে কিন্তু ঝাঁপ দিলে চলবে না। এই সংযমটা কিন্তু দরকার প্রফিটেবল ট্রেডার হতে গেলে।
নইলে সবসময় মনে রাখবেন উইপ্রো এই সময় এরকম হয়েছিল, উইপ্রো কিন্তু 700 টাকায় অনেকে নিয়ে ফেসে আছেন, আজ পর্যন্ত তাদের দাম আসেনি 2 বছর ওয়েট করার পরেও। সুতরাং এরকমও কিন্তু হতে পারে, সুতরাং একটু একটু নজরে রাখবেন। আর প্রত্যেকটা স্টকই কারেকশনের সুযোগ দেয়, পিএনবিতেও কারেকশন এসেছিল, এলএনটিতেও 2000 টাকায় চলে এসেছিল কারেকশন দিয়ে, প্রত্যেকটা স্টকেই কারেকশন আসে, সিডিএসএলেও কারেকশন এসেছিল, এমটারে এখন কারেকশন চলছে। সুতরাং সব স্টকেরই কারেকশন আসে, তবে ধৈর্য লাগে, কারোর হয়তো 6 মাস লাগে কারেকশন আসতে, কারোর 3 মাস, কারোর 1 বছর, কিন্তু সবই হয়। ঠিক আছে, একটু নজরে রাখবেন। আচ্ছা চলুন তারপর ইরকন নিয়ে কথা বলি। ইরকন স্টকটা কিন্তু আমি বলবো রেলওয়ে স্টকগুলোর মধ্যে একটু একটু মানে কি বলে, অতটাও বাড়েনি, আবার একটু মানে বেড়েছে যদিও, তবে অতটাও লাইমলাইটে সবসময় থাকে না, তাই জন্য ইরকন আমার একটু পার্সোনাল একটু পছন্দের আছে। প্রথম সাপোর্ট জোন আপনার এই রিসেন্টলি সাপোর্ট জোনে এসেছিল 226 225, এই জোনটা একটু সাপোর্ট জোন, তবে আবার যদি এই সব জায়গাগুলো ভেঙে যায়, 220 ভেঙে যায়, তাহলে কিন্তু নেক্সট 194 মানে 200-র নিচে চলে আসতে পারে। সেক্ষেত্রে যদি সরকারের পলিসি ঠিক থাকে, তখন একবার নেওয়ার কথা ভাবা, মানে আমি পার্সোনালি ভাববো উইথ স্টপ লস। কিন্তু ওই বাজেটের উপর অনেক কিছু নির্ভর করছে, তাই জন্য বাজেটের আগে লাফিয়ে পড়ে উঁচু দামে নেওয়াটা একটু অ্যাভয়েড করতে হবে রেলওয়ে স্টকে। ওকে, আমি পার্সোনালি রেলওয়ে স্টক এই 2-3 দিনের জন্য নিচ্ছি না, 1 তারিখে দেখি, যদি কারেকশন আসে তারপর নয় দেখা যাবে, কিন্তু তার আগে নয়। যদি ভালো কারেকশন ধরুন তার আগে পাওয়া গেল, বাজেটের একদিন আগে, সেগুলো আলাদা ব্যাপার, ভালো কারেকশন যদি পাওয়া যায়। তাছাড়া কিন্তু উঁচু দামে ঢুকে কিন্তু ইউফোরিয়ায়, বারবার বলছি, নিজের হার্ড আর্নড মানিকে দাঁওতে লাগাবেন না। আচ্ছা, ইরেডা সব থেকে বহুল প্রচলিত, মানে প্রচুর প্রশ্ন আসে ইরেডা নিয়ে, সেটা নিয়ে একটু আলোচনা করব। প্রথম কথা, ভিডিওকে এতক্ষণ ভালো লাগলে এবং এরকম স্টক অ্যানালিসিস আপনাদের যদি আরও বেশি করে চাই, তো প্লিজ নিজের স্টকের নামও লিখবেন, যে আপনি কোন স্টকে আলোচনা শুনতে চান। ভিডিওর মানে এই যে কমেন্ট বক্সে, নিশ্চয়ই এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর প্লিজ ভিডিওটাকে লাইক অবশ্যই করবেন, যাতে এটা আপনার অনেক মানুষের কাছে পৌঁছাতে পারে। আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এর নেক্সট এডিশন বার করলে তার নোটিফিকেশন আপনার কাছে চলে আসে। ইরেডা রিনিউয়েবল এনার্জির স্টক, এবং রিনিউয়েবল এনার্জি নিয়ে একটু মাতামাতি মাঝে মাঝে বেশি পরিমাণ হয়ে যায়। আদানি গ্রিনকে নিয়ে যেমন হয়েছিল, কত যে 1000 পিইর উপরও ট্রেড কতদিন ধরে করছিল, তো সেই জিনিসটা হয়। এবং ইরেডা নিয়ে আমি যখন এর আইপিও বেরিয়েছিল, তখন আমি বলেছিলাম যে আমার কাছে ডার্ক হর্স, মানে তখন 2-3টে আইপিও ছিল, ইভেন টাটা টেকনোলজিরও আইপিও ছিল যদি আমি ভুল না করি। আমি কিন্তু জোর গলায় বলেছিলাম, যতই ওইসব হোক, আমার কিন্তু ইরেডাটাকে ডার্ক হর্স বলে মনে হচ্ছে। এইটা আমি বলেছিলাম। আপনারা প্লিজ একটু নিচে কমেন্ট বক্সে জানাবেন, যারা রেগুলার দর্শক তারা জানেন। তো আমার কিন্তু ডার্ক হর্স মনে হওয়ার অনেক কারণ ছিল, সেগুলো আমি এক্সপ্লেনও করেছিলাম। 50-60 টাকা লেভেল থেকে সেই স্টকটা এখন মানে 3-4 গুণ হয়ে গেছে, তো অনেকটাই বেড়েছে। এইবার আরও কি বাড়তে পারে, এখন কি নেওয়া যায়, এই প্রশ্নগুলো আসে। প্রথম কথা, স্টকটা আগের দিনও আপার সার্কিটে গেছিল, তা আপার সার্কিটে স্টক থাকলে, এই যে 15 মিনিটের আপার সার্কিটে আছে, আপার সার্কিটে থাকলে তো আপনি নিতে পারবেন না। এই দিনও যেমন একটু সময়ের জন্য একটু চান্স দিয়েছিল, তারপর আপার সার্কিট, তো বেশিরভাগ সময় আপার সার্কিটে চললে তো নিতে পারবেন না, স্বাভাবিক ব্যাপার, তাই না? এইবার দেখুন, এখন আপনারা বলবেন যে আমি কি সঞ্জয়, আমি কি নিতে মানে পারি, মানে এখন কি এন্ট্রি করা যায়? আপার সার্কিট হলো, মাঝে মাঝে তো সার্কিট খুলছে, তখন কি নেওয়া যেতে পারে? একটা কথা মনে রাখবেন, যেমন আপার সার্কিট লাগছে, তার মানে এখানে অনেক অপারেটররাও আছে, অপারেটরদের ইনভলভমেন্ট চলে আসে, আসে। তারপর মাঝে মাঝে কিন্তু হঠাৎ করে একদিন 10-20% প্রফিট বুকিংও আসতে পারে, এটাকেও নজরে রাখবেন। যদি লোয়ার সার্কিট লাগতে থাকে, তখন কিন্তু আপনি বেরোতেও পারবেন না। সুতরাং এই সব স্টকে এমনিতে সরকারি কোম্পানি, রিনিউয়েবল, এই সব ঠিক আছে বুঝলাম, তবে শর্ট টার্মে 3 গুণ বেড়ে গেছে, 3 গুণ, সেটা 300%, সেটা কিন্তু একটু মাথায় রাখবেন। তারপরে আপনি এন্ট্রি করছেন, এই নয় যে আপনি 100 টাকায় বা 50 টাকায় এন্ট্রি করছেন, আপনি 150 টাকায় এন্ট্রি করছেন, এইটা বুঝতে হবে। তো তাও যদি করতে হয়, তাহলে মানে আমার মতে তো 150 টাকা 140 টাকা এলে একটু ভালো, সেটা তো আসবে বলে মনে হচ্ছে না। তো যাই হোক, যদি এন্ট্রি করতেই হয়, যারা এন্ট্রি করবেনও, সেটা একটা স্ট্র্যাটেজি থাকা উচিত যে আমার টোটাল পোর্টফোলিওর 3%, 5%-এর বেশি আমি কমিট করব না,
ঠিক আছে, 3% 5% সেটা একটু হাই রিস্কি স্টক, এগুলোকে হাই রিস্ক স্টক বলা হয়, তাই না? এগুলো সার্কিটে চলছে, 3 গুণ বেড়ে গেছে শর্ট টার্মে, সুতরাং এগুলোতে রিস্ক বেশি আছে, এটা বুঝতে হবে আপনাকে। যতই ওই মানে বাজারে শুনুন না কেন, আর আজকে 5% 10% বাড়তেই চলছে, ওতে বলে মাথা ঘামাবেন না। ও মানে হয়, এটা যতই আমি বারণ করি তাও মানুষ চলে আসে, এই জন্যই পয়সা তারপর ডোবে, তারপর শেয়ার মার্কেট খারাপ বলে মনে হয় না। একটু যদি মানে কি বলে ভালোভাবে চলা যায়, তাহলে প্রত্যেকটা স্টকই কিন্তু কারেকশানে পাওয়া যায়। আইআরসিটিসি নিয়ে কত মাতামাতি ছিল একবার ভেবে দেখুন। আইআরসিটিসি যখন আইপিওর পরে এসেছিল, তারপর কত বেড়ে গেছিল, তারপর স্টকটা অনেক বছর ধরে ঠান্ডা হয়ে থাকলো, এখন আবার একটু বাড়ছে। তাও আগের হাইকে কিন্তু আইআরসিটিসি ক্রস করতে পারেনি, ভেবে দেখুন। তো তাই জন্যই বলছি, যতই স্টকে মাতামাতি থাকুক, পোর্টফোলিওর 3-5% কমিট যদি করেন তাও ঠিক আছে, তাও যদি একটু কমও আসে আপনার পোর্টফোলিওতে বড় হিট হবে না। কিন্তু যদি পুরো টাকাটা লাগিয়ে দিলাম আইআরএফসিতে, মানে ইরেডাতে বা আইআরএফসিতে, তখন কিন্তু মুশকিল আছে, সেই জিনিসগুলো করবেন না। আশা করি স্ট্র্যাটেজিটা বোঝা গেল। আর 140-150 এলে তো একটু ভালো সাপোর্ট জোন আছে, যদিও মানে যেভাবে স্টকটা চলছে সেইভাবে এই সব জায়গায় আসবে কিনা আই ডোন্ট নো, কিন্তু জাস্ট বলা থাকলো, এরকম লম্বা বাড়ছে এরকম স্টকে কারেকশন ছাড়া হাত আমি পার্সোনালি দিই না। আমার পার্সোনাল মতামতটা আপনি জানিয়ে রাখলাম। আচ্ছা, এনবিসিসি নিয়ে স্টকটা খুব একটা যে আলোচনা আমি আমার চ্যানেলে করি তা নয়, কিন্তু একটু নজর রাখার মতো। এনবিসিসি কনস্ট্রাকশন, ইনফ্রাস্ট্রাকচার, কনস্ট্রাকশন এসব বিজনেসে আছে। ইন্ডিয়ান গভর্নমেন্টের কোম্পানি এনবিসিসি, খারাপ কোম্পানি না, মাঝখানে বেশ একটু ওঠানা মানে করছিল, মানে 2-3 বছর আগে, তারপর থেকে কিন্তু একটা স্ট্রেট বুল রানে মোটামুটি স্টকটা আছে। এবং আমি অনেক আপনাদের প্রশ্ন শুনি, কিন্তু এনবিসিসি এরকম যেগুলো সেকুলার বুলরানে আছে, চার্ট দেখলেই বোঝা যায়। একটা ক্লাস 4-5 ছেলে মেয়েকে জিজ্ঞেস করলে তারাও বলবে হ্যাঁ এই চার্টটা উপরের দিকে যাচ্ছে। হ্যাঁ, সেই সব স্টকগুলো নিয়ে আমি আলোচনা শুনি না। ওই স্টকে আলোচনা শুনি মানে আপনাদের প্রশ্ন পাই যে এরকম হয়েছে, তারপরে নিচে নেমেছে, তারপর আবার এরকম হচ্ছে, এরকম স্টকে দাদা এটা কি নেওয়া যায়? আরে বাবা, এরকম চার্ট প্যাটার্ন আপনি মানে কেন চুজ করা হচ্ছে? আর সেখানে যে একটা চার্ট প্যাটার্ন সুন্দর এরকমভাবে উঠছে, হায়ার হাই হায়ার লো করে, সেই দিকে নজর যায় না। তো নজরিয়াটা একটু বদলান, সুইং ট্রেডিং ব্যাপারটা অন্য। যখন এটা বুল মার্কেট চলছে তখন বুল রানের স্টকে থাকা ভালো। তো এনবিসিসি নিয়ে বলি, যদিও আবার বলছি, মনে করিয়ে দিচ্ছি, প্লিজ চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আর ভিডিওকে ভালো লাগলে একটু লাইক অবশ্যই করে দেবেন। আচ্ছা, এনবিসিসি 114 টাকায় চলছে, যদি একটু কমে পাওয়া যায় মানে এইসব দিকে যদি পাওয়া যায় 104 টাকায়। দুদিন আগে সুন্দর একটা কারেকশন এসেছিল, যেখানে সেই 100 টাকার নিচে কিন্তু ও গেছিল 99 টাকা 98 টাকায়, ঠিক 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 কার মতো? পিএনবির মতো। পিএনবিও কিন্তু ওই 98-99 টাকায় এসেছিল, তারপর আজকে 105। দেখতে গেলে 5%, দুদিনে 5% প্রফিট দেওয়া, দুদিনে 5% যাদের কম লাগছে, কি আর বলবো। তো সেগুলো কিন্তু একটু দেখতে হবে। এরকম স্ট্রেট লাইনে বেড়ে গেছে বলে এখন নেওয়া না, স্টকটা চেনানো রইল, রিট্রেসমেন্ট নিশ্চয়ই পাওয়া যাবে, তখন দেখা যেতে পারে। দুদিন আগেও রিট্রেসমেন্ট দিয়েছিল, মাঝে মাঝেই দেখুন স্টকটা উপর থেকে রিট্রেসমেন্ট দেয়, তারপর আবার বাড়ে, সুতরাং প্রকৃতির নিয়মে এও রিট্রেসমেন্ট দেবে। তখন জানেন, নিজেদের অ্যানালিসিস পারপাসে ওয়াচ লিস্টে রাখার জন্য আমি আপনাদের সাথে এই স্টকটা আলোচনা করলাম বা চার্ট প্যাটার্নটা আলোচনা করলাম। চলুন পরে টাটা পাওয়ার নিয়ে আলোচনা করি। ভিডিওকে একটু বড় হলে ক্ষমা করে দেবেন, কারণ প্রচুর স্টক আলোচনা করছি। এই ভিডিওটাকে আমি 3-4 পার্টে রিলিজ করতে পারতাম ছোট ছোট করে, কিন্তু আমি একবারেই করছি, যাতে একবারেই আপনাদের আলোচনাগুলো থাকে। আর ছুটির সময় করছি, শনি রোববার ইজিলি দেখতে পারেন। টাটা পাওয়ারটা কি? টাটা পাওয়ার এককালে ভালো রিটার্ন দিয়েছিল, তারপর একটু সাইড ওয়েজ হয়ে গেছিল। এই জায়গাটা আমি যদি উইকলি চার্টে আসি তাহলে দেখবো এইখানে যে একদম স্ট্রেট এরকম বেড়েছিল, তারপর ও কিন্তু একদম সাইডওয়েজ হয়ে গেছিল এই জায়গাটা। আমি তখন বলেও ছিলাম কোম্পানি খারাপ হয়ে যায়নি, যেমন এখন কেমিক্যাল কোম্পানিগুলো চলছে, বারবার বলছি কেমিক্যাল কোম্পানিগুলো, দীপক নাইট্রাইটের চার্ট দেখবেন, লক্ষ্মী অর্গানিকের চার্ট দেখবেন, প্রায় এরকমই উপর অনেক বেড়ে গেছিলো, তারপর কনসোলিডেট করছে। তারপর যখন কনসোলিডেশন ভাঙবে তখন কিন্তু বেশ অনেকটা যেতে পারে। কোম্পানি খারাপ হয়ে যায়নি, তখনও বলেছিলাম, এখনও বলছি টাটা পাওয়ার খারাপ হয়ে যায়নি, কিন্তু ওই শর্ট টার্মে বেড়ে গেছিলো বলে কনসোলিডেট করেছে। এখন আবার অনেকটা বেড়ে গেছে, আবার একটু কনসোলিডেট করতে পারে। তাই বলছি রিট্রেসমেন্ট যখন আসে তখন একটু দেখা যেতে পারে। প্রথম সাপোর্ট জোন 318-315
215, তারপরের সাপোর্ট জোন আপনার 280 এই নাগাদ আছে, সেটা এখন থেকে অনেকটাই দূরে। সুতরাং সেই অনুযায়ী এখন লাফিয়ে পড়ে তো নেওয়ার ব্যাপার হয় না, অনেকটা বেড়ে গেছে, কিন্তু তাও সাপোর্ট জোনগুলো চিনিয়ে রাখলাম, সাপোর্ট জোনে এলে কিন্তু একটু দেখা যেতে পারে। আর স্টকের চরিত্রটা একটু বুঝতে হবে, স্টকগুলো কিন্তু স্ট্রেট লাইনে বাড়ার পর অনেক দিন ধরে কনসলিডেট করে। আপনি হয়তো উঁচু দামে নিয়ে নিলেন, তারপর কনসলিডেট করছে, তখন বেরিয়ে গেলেন, তারপর আবার দেখলেন বেড়ে গেল, তখন আফসোস হবে। সুতরাং স্টকের চারিত্রিক বৈশিষ্ট্য বুঝে তারপর ইনভেস্টমেন্টের বা সুইং ট্রেডিংয়ের বা যাই আপনি ডিসিশন নেন না কেন সেই অনুযায়ী ডিসিশনটা নেবেন। তবে এগুলো একটু লঙ্গার টাইম ফ্রেমের জন্য একটু ঠিকঠাক, বা মিডিয়াম টাইম ফ্রেমের জন্য একটু ঠিকঠাক কাজ করে, টাটা পাওয়ার বলুন বা এইসব জাতীয় স্টকগুলো। ঠিক আছে। উইপ্রো, উইপ্রো নিয়ে বিশেষ কিছু বলার নেই, মাঝে মাঝেই আমি আমার ভিডিওতে কাভার করি। এই যে 700-500-তে গেছিলো, তখন আমি আমার মানে অনেক চ্যানেল, আমার হিন্দি চ্যানেলও আছে, সেখানেও বলেছিলাম যে এখন আইটি নিয়ে মাতামাতি চলছে, আইটি ফান্ডেও আমি এখন ইনভেস্ট করব না। অনেক ট্রোল হতে হয়েছিল, অনেক লোকে লিখেছিল না আইটি তো ভবিষ্যৎ। আরে বাবা, আইটি ভবিষ্যৎ সবাই জানে, ঠিক আছে। তো শুধু আইটি কি ভবিষ্যৎ? মানে চাষবাস মানে আইটি দিয়েই হবে? না খাওয়ার হলে কি হবে? ব্রিজ বা রাস্তা তৈরি না করলে কি করে হবে? এলএনটিও ভবিষ্যৎ, আর এইসবও ভবিষ্যৎ। মানুষ মাঝে মাঝে না খুব একটা ইউফোরিয়ায় চলে যায়। আর আবার দামটারও তো একটা ব্যাপার আছে। 700 টাকা দাম চলে গেছিলো, হ্যাঁ, একটা স্টকের লো করেছিল 193-190 কোভিডের সময় থেকে, তার থেকে 700, 6 গুণ 7 গুণ, মানে 3-4-5 গুণ বেড়ে যাচ্ছে একটা লার্জ ক্যাপ স্টক। তো তারপর তো সে কারেকশান দেবেই, তারপর কারেকশান দিয়েছে। কিন্তু এইখানে বলেছিলাম যারা এত উপরে নিয়েছেন, যারা এতদিন পর্যন্ত মানে কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছেন, তারা এখন কেন বিক্রি করে দেবেন? এখন তো একটু সাপোর্টে আছে। তো দেখুন সেই 200 মুভিং অ্যাভারেজের সাথে সাথেই ও যাচ্ছে, তারপর ব্রেকআউট দিয়েছে। সুতরাং এইখানেও কনসোলিডেট করবে, এই করবে। আবার যদি এইসব জায়গায় আসে, 450-এ একটা ভালো একটা জোন আসছে নেওয়ার মতো জায়গায়, মোটামুটি ঠিক আছে। উইপ্রো এখন কনসোলিডেট করবে, এখন নেবেন আর কালকে দাম পেয়ে যাবেন, উইপ্রো থেকে এই আশা করাটা একদম ভুল। উইপ্রো থেকে রিটার্ন পেতে গেলে আপনাকে কয়েক মাস থেকে কয়েক বছর হয়তো আমাদের ওয়েট করতে হতে পারে। ইন জেনারেল আইটি সেক্টরের কথাই বলছি, ইনফোসিসও কিন্তু তার কোভিড হাই যেটা করেছিল, সেই হাইকে এখনও ক্রস করতে পারেনি। সুতরাং এটা মাথায় রাখতে হবে। আবার আইটির সময় আসবে, তখন হবে। এখন অ্যাকুমুলেট যারা আইটি কোম্পানিকে ভালোবাসেন তারা করতে পারেন। তবে উইপ্রো কি, আমাকে যদি বলা হয় একটা সঞ্জয় তুমি একটা কোম্পানিতে ইনভেস্ট করতে পারো বা আইটিতে করতে পারো, তাহলে কি উইপ্রো নেবে? এখন যাদের আগে থেকে আছে তাদের কিছু না, এখন কি নেবে? আমি বলবো না। উইপ্রোর রেজাল্ট এমন আহামরি হচ্ছে না আমার, সেই দিকে ইনফোসিস ভালো লাগে, বা সব থেকে ভালো আইটি বিজ, যেখানে HCL টেক, TCS, ইনফোসিস সব কিছুই চলে আসে একবারে, যেটা আইটি ইন্ডেক্সের ETF, সেটা বরং অনেক ভালো আমার কাছে মনে হয়, পার্সোনাল মত। আচ্ছা, চলুন এরপর আরেকটা স্টক নিয়ে আলোচনা করি, রিসেন্টলি যেটা খুব নিউজে আছে, HDFC ব্যাংক। প্রচুর প্রশ্ন আসে স্টুডেন্ট থেকে শুরু করে সবার, যে HDFC ব্যাংক এখন নেওয়া যেতে পারে। সবাই এখন জেনে গেছে, আপনারা তো এখন মুভিং অ্যাভারেজের সবাই এক্সপার্ট হয়ে গেছেন। মুভিং অ্যাভারেজ নিয়ে বারবার বলেন 200 EMA তে চলে এসছে, উইকলি চার্টেও 200 EMA তে চলে এসছে, যেটা কিন্তু একটা ভালো সাপোর্ট জোন, এবং এসেছে বলেই এতদিন নয়, আজকে কিন্তু আমি এই চার্টটা আপনাদের সাথে শেয়ার করলাম। নইলে HDFCর রেজাল্ট কিন্তু অনেক আগে এসেছে, 2-3-4 দিন আগে, কিন্তু উইকলি ক্লোজিংটা হয়নি। উইকলি ক্লোজটা হলে তো উইকলি চার্টটা তৈরি হবে, তাই না? তো এই উইকে যখন শেষ হয়েছে, তারপরেই আমি আপনার সাথে এনেছি। সুতরাং আনার টাইমিংটাও একটু নজর রাখতে হবে। উইকলি চার্টটা তৈরি হলো, তারপর আমি আপনাদের কাছে আনলাম। এবার মন দিয়ে শুনুন কি বলছি। HDFC ব্যাংক অবভিয়াসলি ভালো ব্যাংক, এবং HDFCর মার্জের পর এটা একটা বিশাল হাতি তৈরি হয়ে গেছে। মানে আগেই হাতি ছিল, এখন বড় হাতি তৈরি হয়ে গেছে, ম্যামথ তৈরি হয়ে গেছে। তো হ্যাঁ, তো এত বড় যখন তৈরি হয়েছে, সেটাকে একটু এখন ধরুন একটু দাঁড়িয়ে আছে, তারপর মানে উঠবে, একটু গা ঝাড়া দেবে, তারপর হাঁটবে, তারপর দৌড়ানো, মানে অনেকটা টাইম লাগে। এই টাইমটা যারা দিতে পারেন তারাই এখন HDFC-তে লং টার্মের জন্য ইনভেস্টমেন্টের একটু করে দেখা যেতে পারে, তাছাড়া নয়। কেউ যদি এটা মনে করেন আজকে আমি ইনভেস্ট করলাম, আমার ইনভেস্ট না, আমি ট্রেডিংয়ের জন্য নিলাম, 1 সপ্তাহের আমার নজরিয়া HDFC থেকে ভালো রিটার্ন পেতে পারি কি, আমার উত্তর হবে যে না, 1 সপ্তাহের জন্য হলে HDFC কেন? বোঝা গেছে কথা? ভালো স্টক 200 মুভিং অ্যাভারেজে এসেছে, মাঝে মাঝে আগেও যখন এসেছিল ভালো একটা উপরের দিকে রিটার্ন দিয়েছে, এইখানেও কিন্তু এসেছে। ভালোভাবে নজর রাখতে মানে হওয়া উচিত।
ভালোভাবে যখন বলছি মানে সত্যিই ভালোভাবে হওয়া উচিত। নিজের নিজের ওয়াচ লিস্টে এগুলোকে রাখা যেতে পারে, কিন্তু ওই মানে একটু লং টার্মের নজরিয়া নিতে হবে, কারণ ম্যানেজমেন্ট এসে বলেছে যে আমাদের গ্রোথের একটু স্লো ডাউন হতে পারে। সো সেক্ষেত্রে কিন্তু একটু ও হয়তো এইখানে একটু কনসোলিডেট করবে, এই করবে, তারপর বাড়তে পারে। সুতরাং সেই নজরিয়া থাকলেই এখানে নেবেন, না হলে নয়। বারবার বললাম, ঠিক আছে। আমি চিনিয়ে রাখলাম মুভিং অ্যাভারেজে, 200 মুভিং অ্যাভারেজে উইকলি চার্টে এসেছে, যেটা সচরাচর আসে না। চলুন আরেকটা স্টক আরভিএনএল আলোচনা করি। স্ট্রেট লাইনে বেড়েছে উইকলি, এর আগের উইকেই দেখতে পাচ্ছেন কত মানে কোথা থেকে কোথায় চলে গেছে। 200 টাকার স্টক চলে গেছে 315 টাকায়। উইকলি চার্ট দেখলে বুঝবেন যে এক উইকে 100 টাকা, মানে 50-60% এক এক উইকে বাড়ছে। তাহলে তারপর কি নেওয়া যায়, এই প্রশ্নটা করবেন কেন? মানে এই নিলে যদি নিই, আমার কি এখান থেকে একটু কারেক্ট হতে পারে না এতটা? এইটুকুনি যদি কারেক্ট হয় আপনার তো 10% নেমে গেল, বুঝতে পারছেন? তাহলে এই জন্য এই এত বেড়ে যাওয়ার পর ঢোকাটা অনেকটা রিস্কি হয়। সুতরাং তাতে নয়, এখন মানে এটা ঢোকা যায় না, বা আমি যাব না, আমি ঢুকবো না এতটা বেড়ে যাওয়ার পর। হ্যাঁ, কারেকশন দিই, কিছুদিন কারেকশন হোক, কিছু উইক কারেকশন হোক, যেমন আগেও দেখুন এরকম বেড়েছে, তারপর কিছু উইক ধরেও কারেকশন দিয়েছে, তারপর আবার ব্রেকআউট হয়েছে। এরকম কারেকশন দিই, কনসোলিডেট করুক, তারপর দেখা যাবে, তার আগে নয়। ওকে। তবে আরভিএনএল এইসব জিনিসগুলো 174 টাকায় আপনাদের সাথে শেয়ার ছিল, মনে আছে? তা এখন তো 174 নয়, এখন এটা 374। তো বোঝা যাচ্ছে দ্বিগুণ তিনগুণ হয়ে গেছে। এখন তো একটু রিস্ক রিওয়ার্ড রেশিও সেই অর্থে হয় না। আবার কনসোলিডেট করুক, আবার দেখা যেতে পারে। মনে রাখবেন, কারোর 174-এ টেলিগ্রামে আমার বলা ছিল, পাবলিক ফ্রি টেলিগ্রাম গ্রুপে, তো পাবলিক ফ্রি টেলিগ্রাম গ্রুপেও আমি অনেক সময় চার্ট শেয়ার করি। তার জন্য কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন, কমেন্ট বক্সেও দিয়ে দিয়েছি, প্লিজ জয়েন করে নেবেন। রুরাল একটু গলাটাও একটু হয়তো নাকে কথা শোনা যাচ্ছে, কারণ সর্দি হয়েছে, একটু নাকটাক বন্ধ, একটু শীতকালে যা হয় শরীরটা। তবে ঠিক আছে, এমনিতে ঠিক আছে। রুরাল ইলেকট্রিফিকেশন কোম্পানি, মানে আরইসি, যেটা আপনাদের সাথে মানে আরইসিও আপনাদের, আরইসি মনে হয় 174 টাকায় আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেই দিনই। আরভিএনএলেরও চার্ট দিয়েছিলাম, সেটা এক্স্যাক্ট কত দামে আমার মনে নেই, সেটা মানে অনেক কম দামেই করেছিলাম মনে হয়, এই সব জায়গায় ছিল, ঠিক আছে? কারণ 2023-এ আমি শেয়ার করেছিলাম। আরইসির কথাটা মনে আছে, 174 টাকায় আমি শেয়ার করেছিলাম, এখন সেটা 470 টাকা। তো যাই হোক, এটাও দেখতে পাচ্ছেন স্ট্রেট লাইনে বেড়েছে। এই দেখুন, এখানে কনসোলিডেট করেছিল, কনসোলিডেট করার পর ব্রেকআউটটা দিয়েছে, তারপর আবার কিন্তু এইখানে দেখুন ও কিন্তু রিট্রেসমেন্ট দিয়েছিল 420, 428, 430 টাকায় এসেছিল এই দুদিন আগে। তখন যদি কেউ নিতে পারেন, এই জায়গাটা কনসোলিডেশন, আগের কনসোলিডেশন জোন মানে সাপোর্ট জোন। এই জন্য এই জিনিসগুলোকে কিন্তু সবসময় আপনাকে চার্ট অ্যানালিসিস করতে হবে। দেখুন আগে এই জায়গাটা কনসোলিডেট করেছে, তাই তো? এই জায়গাটা আমি ভালো করে এঁকে দিচ্ছি যাতে আপনাদের মনে হয়, এই জায়গাটায় কনসোলিডেট করেছিল, তার মানে এই জায়গাটা একটা সাপোর্টের জোন। আবার যখন এই দুদিন আগে এই বাজার যখন হঠাৎ করে পড়লো, তখন একটু এখানে এলো, তখন কিন্তু সাপোর্ট জোনে একটু অল্প পরিমাণে সাপোর্ট জোনে বাইংটা হতে পারে, তাছাড়া নয়। যারা বাই করেছিলেন, তারপর দেখুন, তারপর 428 থেকে 470 টাকায় চলে গেল। সুতরাং মাঝে মাঝেই মার্কেট সুযোগ দেয়, সেই সুযোগের সদ্ব্যবহারের জন্য বসতে হবে, তাছাড়া নয়। এখন অনেকটাই বেড়ে গেছে মুভিং অ্যাভারেজ থেকে দেখুন 160 টাকায় চলছে 200 ইএমএ, তার থেকে এখন 470 টাকায় চলছে স্টক। তো অনেকটাই দূরে, তবে অনেকটা দূরে বলে যে খারাপ হয়ে যায়নি তা নয়। এই মুহূর্তে বলে রাখি, স্টক মাঝে মাঝে বুল মার্কেটে অনেক দিন, অনেক মাস ধরে ওভারবট থাকে, ঠিক আছে? কারণ এই স্টকগুলো বিগত 10 বছর চলেনি, তারপর তারা বাড়ছে। সরকারি কোম্পানি কবে চলেছে আপনার লাস্ট 10 বছরে মনে করতে পারছেন? তেমন নয়, এখন সরকারি কোম্পানিগুলো চলছে। সুতরাং এটা কোনো এই ব্যাপার নয় যে ওভারবট আছে বলে না, তা নয়। তবে সাপোর্টে নিতে হবে, কারণ আমরা তো বিশাল টাকা নিয়ে বসে নিই যে হ্যাঁ 1 লাখ টাকা লস হচ্ছে, তাও লস ধরে রাখতে পারি, তারপর হয়ে যাবে ঠিক, তা তো নয়। সুতরাং লিমিটেড ক্যাপিটাল, সুতরাং সেই অনুযায়ী ডিসিশনগুলো নিতে হবে। রিট্রেসমেন্টে সাপোর্ট জোনে এলে দেখা যাবে। ওকে, চলুন পরে যে আরেকটা স্টক নতুন, এটা আমি বলছি, সেটা একটু নজর রাখবেন এই স্টকটার প্রতি। যদিও অ্যাজ আ ডিসক্লেমার বলে নিই যে এই স্টকে কিন্তু এই স্টকগুলো একটু কমোডিটি ড্রিভেন স্টক, যেমন ন্যালকো, ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানি, এগুলোতে আমি কিন্তু সাধারণত বলি না।
সাধারণত আমি কমোডিটি স্টক তেমন কাভার করি না, কারণ কমোডিটির একটু রিস্ক থাকে, প্রচুর হাই রিস্ক। সুতরাং এটা বলেই নিলাম, যারা হাই রিস্ক, যারা কমোডিটি জিনিসে ট্রেড করেন, যারা, তাদের জন্যই এইটা বলছি, না হলে নয়। কারণ কমোডিটিতে কালকে শুনবেন যে বিশ্বের বাজারে অ্যালুমিনিয়ামের দাম কমে গেছে, সুতরাং হট করে ন্যালকোর দাম কমে গেল, এরকম হতে পারে, যে মানে এটার কোনো এই নেই। তবে চার্টে একটা কিন্তু খুব ভালো একটা জিনিস তৈরি হচ্ছে, তাই জন্য চার্টটাকে একটু চিনিয়ে দেওয়া আমার মনে হয়েছে পার্সোনালি আপনাদের সাথে শেয়ার করি, তাই জন্য করছি। কি হয়েছে দেখুন, এই যে রিসেন্ট হাইটা হয়েছিল উইকলি চার্টে 130 এসবের কাছাকাছি, সেগুলোকে অনেক দিন বাদে, অনেক সপ্তাহ বাদে কিন্তু এইখানেও কিন্তু ক্রস করেছে, এর আগের উইকে ক্রস করেছে। তারপর এই উইকে তার উপরে ক্লোজিং দিয়েছে, 140-এর উপরে কিন্তু ক্লোজিং দিয়েছে, যেটা একটা বুলিশ ব্যাপার। যদি আপনি দেখেন এর আগের এইখানে আগে পিক হয়েছিল 2008-এ, 2008-এর পিক হয়েছিল, যদি আমি এক্স্যাক্ট ধরাটা মুশকিল, ওই 140-145-এই কিন্তু হয়েছিল। সুতরাং আবার আগের পিকে আসছে, সুতরাং এই জায়গাটা একটা রেজিস্ট্যান্স হিসেবেও কাজ করে, সেটাও হয়। কিন্তু যদি এই রেজিস্ট্যান্সকেও ক্রস করতে পারে, মানে বুঝতে পারছেন 2008-এর হাইকেও ক্রস করবে, মাল্টি ইয়ার হাইকে যখন একটা স্টক ক্রস করে, তখন সেটা অনেকটা বুলিশনেস থাকে, সেটা মানে আপনারা জানেনই হয়তো, সেটা আলাদা করে আমার বলে দেওয়ার কিছু নয়। কিন্তু মাল্টি ইয়ার হাই আবার রেজিস্ট্যান্স হিসেবেও কাজ করে। সুতরাং যদি কনফার্মেশন মনে হয় যে হ্যাঁ উপরে থাকছে, বুলিশনেস আছে, তাহলে কিন্তু একটু দেখা যেতে পারে। তাই জন্যই আমি বললাম স্টকটাকে বা চার্টটাকে চিনিয়ে রাখলাম আপনাদেরকে। 141-145 এই লেভেলটা আগের 2008-এর হাই, তাকেও চ্যালেঞ্জ জানাচ্ছে। সুতরাং সেই ব্যাপারটাকে একটু নজরে রাখবেন। যদিও ন্যালকো ইজ আ ভেরি রিস্কি কোম্পানি, এই আছে এদের একটু লিথিয়ামের, মানে জানেন লিথিয়াম আয়ন ব্যাটারি ওই গাড়ির শিল্পে লাগে বা ব্যাটারি শিল্পে লাগে। সো লিথিয়ামের খনিজের জন্য ওরা আর্জেন্টিনা এইসব জায়গার সাথে একটা জেভি টেভি করে ওদের ওইখানে মাইনিং করার একটা এগ্রিমেন্ট সাইনের কথা চলছে, হয়েওছে, কিছু প্রোগ্রেস হয়েছে। তার জন্যই কিন্তু ন্যালকোতে এত পরিমাণ একটু মুভমেন্ট দেখা দিয়েছে। কিন্তু আবার বলছি, কমোডিটি ড্রিভেন স্টক, এগুলোতে একটু রিস্ক থাকে, কিন্তু চার্টটাকে 2008-এর হাইকে চ্যালেঞ্জ জানাচ্ছে, তাই জন্য আপনাদের সাথে একটু চিনিয়ে রাখলাম, ঠিক আছে। কিন্তু মাঝে মাঝে দেখুন কারেকশানও উপর থেকে শার্প হয়, 128 থেকে কারেকশান হয়ে 74-73 টাকায় নেমে এসেছিল, দেখতে পাচ্ছেন। সুতরাং প্রচুর ভোলাটাইল, এই ভোলাটাইল রিটেলরা মানে নিতে পারেন না, তাই জন্য আমি পার্সোনালি কিন্তু দেখছি না। কিন্তু অনেকে কমোডিটি ড্রিভেন স্টককে পছন্দ করেন, তাই জন্য আমি চিনিয়ে রাখলাম, ঠিক আছে। এছাড়াও আরও কিছু স্টক আছে, যেমন টাটা মোটরস, এই জিনিসগুলো আছে, এগুলো তো এভারগ্রিন স্টক, ভালো আছে, সবই ঠিকঠাক চলছে, ওগুলো নিয়ে আলাদা করে কিছু বলার নেই। তবে বলা থাকলো এলএনটি, পিএনবি, কোচিন শিপইয়ার্ড, এসব নিয়ে কিন্তু আগের এই দুটো ভিডিওতে আমি বলেছি, সেই দুটো ভিডিওর লিঙ্কও আপনাদের স্ক্রিনে চলে আসবে, প্লিজ দেখবেন। আর এখানেও বাজেটের আগে কিন্তু কিছু কেমিক্যাল সেক্টর, ইয়েস ব্যাংক, সুজলন, এসব নিয়ে আলোচনা হয়েছে, সেই ভিডিওটাও আমি দিয়ে দেবো, স্ক্রিনে দেখবেন। ভিডিওকে ভালো লাগলে লাইক অবশ্যই করবেন। ভালো থাকবেন, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।